আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জালালউদ্দিন, ফিটনেস উইথ জালাল এটি ফলোড বাই ডক্টর জাহাঙ্গীর কবির, চেয়ারম্যান অ্যান্ড ফাউন্ডার জেকে লাইফস্টাইল লিমিটেড। স্কুলে বসে আছি, পেছনের সিন দেখে বুঝতে পারছেন স্কুলের অফিস কক্ষে বসে আছি, তাই বলে ফাঁকি দিচ্ছি না। এখন ক্লাসে মানে শেষ পর্যায়ে 3:30 পারে 3:40 মতো বাজে, নিরময় ক্লাস চলছে। আর অফিসে কিছু ম্যাডামের কিছু বিষয় থাকে, আর আপনি তো জানেন আমার ম্যাডামরা আমাকে ফলো করে অনেক সুস্থ হয়ে গেছে, আর কিছু বিষয় জানতে চাচ্ছে, জানার তো শেষ নেই। তো আজকে ছোট্ট একটা বিষয় জানাবো, ছোট্ট না, এটাই সবচেয়ে বড়, এবং একটা টেস্ট করেই আপনি বুঝতে পারবেন আপনি সুস্থ না অসুস্থ। এবং এই টেস্টের ফলাফল যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। সেই টেস্টের নামটা হচ্ছে হোমা IR। হোমা IR, এখানে IRটা আমি টেস্টের নাম হচ্ছে হোমা IR, এটা আমি বিশ্লেষণ করার চেষ্টা করবো। আমার ম্যাডামরা সব বসে আছে আর কি। সেটা হচ্ছে I ফর ইনসুলিন। আমরা তো ক্লাসে টিচিং দেই I ফর ইনসুলিন আর R ফর রেজিস্ট্যান্স। তো ইনসুলিনটা কি এটা সবাই জানি। ইনসুলিন হচ্ছে একটা হরমোন যেটা প্যানক্রিয়াস থেকে উৎপন্ন হয়, এবং এইটা কি করে এই সুগারটা ব্লাড থেকে কোষের মধ্যে নিয়ে যায়। তাহলে এইটুকুই হোমা IR, I ফর ইনসুলিন। ইনসুলিন একটা হরমোন যেটা প্যানক্রিয়াস থেকে উৎপন্ন হয়, অবশ্যই ব্রেনের নির্দেশে, এখানে পরে আসতেছি, এবং সেটা ব্লাড থেকে চিনিটা কোষের মধ্যে নিয়ে যায়। এই আর R ফর রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স বলছে আমরা বাধা দেওয়া, রেজিস্ট করা, কোনো কিছু করতে বাধা দেওয়া। তার মানে এখানে ব্লাড থেকে এই ইনসুলিন যখন চিনিটা নিয়ে কোষের মধ্যে যাবে, কোনো এক সময় কোষ ভুগতে বাধা দিবে, এটাই হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে হোমা IR হলো IR, ইনসুলিন রেজিস্ট্যান্স। এইবার আসেন এই টেস্টটা করে আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনার অবস্থা কি হয়ে আছে না হয়ে আছে। আচ্ছা, আমরা চিনি যখন খাই, আমি 7 প্রকারের চিনির কথা বলি সব জায়গায়। এই 7 প্রকারের চিনি যখন খাই তখন আমার ব্লাডে চিনি আসে। 7 প্রকারের চিনি খাইলে ব্লাডে চিনি আসে। আমার একটা ভিডিও আছে কিছুদিন আগে যে কিভাবে ব্লাডে বা রক্তে চিনি আসে, ওই ভিডিওটা দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। তাহলে খাওয়ার মাধ্যমে চিনি আসে, রাত জাগলে চিনি আসে, টেনশন করলে চিনি আসে। থ্যাংকস ম্যাডাম। তো টেনশন করলে চিনি আসে, এই 3 ভাবে আমার বডিতে চিনি আসে। তখন ইনসুলিন দৌড় দিয়ে চলে আসে। ব্রেন তখন প্যানক্রিয়াসকে বলে যে তাড়াতাড়ি ইনসুলিন তৈরি করো, ব্লাডের মধ্যে চিনি আছে। কি জন্য চিনি ব্লাডে থাকে না, তখন ওই ব্রেনের নির্দেশে প্যানক্রিয়াস ইনসুলিন তৈরি করে, তখন ওই ইনসুলিন চিনিটা নিয়ে কোষের মধ্যে নিয়ে রেখে দেয়। রেখে দেয় মানে কি, ওখানে যখন নিয়ে যায় তখন আমরা কাজ করার শক্তি পাই, আমরা কাজ করি, চিনিটা পুড়ে শেষ হয়ে যায়। আর যদি কাজ না করি, ওই চিনিটা কোষের মধ্যে গিয়ে জমা থাকবে, বাট চিনি আকারে জমা থাকবে না, ওইটা চেঞ্জ হবে চর্বিতে। এটা চর্বিতে চেঞ্জ হয়ে যাবে। তার মানে যখন চিনিটা চর্বিতে চেঞ্জ হয়ে গেল, তখন কোষের জায়গাটাতে একটু কমে গেল না, কমে গেল। আবারও চিনি খাচ্ছি, নয়তো বা রাত যাচ্ছে, নয়তো বা টেনশন করছি। আবার একই প্রক্রিয়ায় ইনসুলিন আসতেছে, এসে চিনিটাকে কোষের মধ্যে নিয়ে যাচ্ছে, রেখে দিচ্ছে। আমি না কাজ করছি, না ফিজিক্যালি কোনো অ্যাক্টিভিটি করতেছি, কায়িক শ্রম নাই, ব্যায়ামও নাই, তাহলে ওইটা জমে যাচ্ছে ওখানে। তো ওখানে আবার জমছে, তাহলে আরও খানিক জায়গা কমছে। এই জায়গা কমতে কিন্তু একসময় এই কোষটা আপনার ভরে গেল, ভরে যায় না? ভরে যাওয়ার পরে এখন তো আর কোষে জায়গা নাই, তখন কি করবে এই ব্রেন? আরও ইনসুলিন তৈরি করতে বলবে প্যানক্রিয়াসকে। তখন আরও ইনসুলিন যখন ব্রেন তৈরি করবে, তখন এক প্রকারের জোর করে ঠেলে কোষের মধ্যে চিনি ঢুকাবে ইনসুলিন। তারপরে যখন কাজ করবো না, আরও তো মোটা হয়ে যাবে। মানে এক সময় এমন একটা অবস্থা হবে, কোষ আর ইনসুলিনকে অ্যালাউ করবে না। ওখানে 2টা চাবির বিষয় আছে, চাবির বিষয় আজকে আলোচনা করছে না। তখন ওই কোষ কি করে, কাশ করে মুখ বন্ধ করে দিবে, ইনসুলিনকে অ্যালাউ করবে না। তার মানে চিনি আর ইনসুলিন ওই কোষের মধ্যে ঢুকাইতে পারবে না। এই যে বাধা দিয়ে দিল, এটাই হলো রেজিস্ট্যান্স। এবং বাধা দিলে কি হয়, এই চিনিটা কোষের মধ্যেই ঘুরে, কোষের মধ্যেই ঘুরে, রক্তের মধ্যে ঘুরে, রক্তের মধ্যে ঘুরতে ঘুরতে তখন আপনার বিভিন্ন সমস্যা হয়। মাথা ঘুরে, নাহলে কেটে গেলে ঘা ভালো হয় না, নাহলে চোখে ঝাপসা দেখেন, নাহলে কোথাও ব্যথা হয়, চিনি বডির মধ্যে থাকে, এগুলো হয়। আরও কিছু হয়, গাটে ব্যথা হয়। তখন দৌড় দিয়ে আপনি ডাক্তারের কাছে যান। ডাক্তারের কাছে গিয়ে আপনারা এই বিভিন্ন সমস্যার কথা বলেন, তখন ডক্টর আপনাকে অ্যাট ফার্স্ট দেয় সুগার টেস্ট। সুগার টেস্ট দেওয়ার পরে দেখেন যে আপনার সুগার অনেক বেশি, তখন ডাক্তার বলেন যে আপনার ডায়াবেটিস হয়েছে। এই কথা আজকে 2025 সালে শোনার আগে আপনার এই কোষ ভরাট শুরু হয়েছে 2012 বছর আগে, যান 13 সালে আপনার ওই কোষ ভরাট শুরু হয়েছে। আর 25 সালে এসে আপনি ধরা পড়লেন আপনার ডায়াবেটিস হয়েছে।
তো ওই যে 13 সালে বা 14 সালে যদি আপনি এই হুমা আইআর টেস্ট করতেন, মানে আপনার কোষের মধ্যে কতটুকু জায়গা ভরাট হয়েছে, কতটুকু খালি আছে, এই টেস্ট যদি আপনি 12-13 সালে করতেন, তাহলে আপনি বুঝতে পারছেন যে আপনার ভবিষ্যতে ইন ফিউচারে ডায়াবেটিস হতে যাচ্ছে। তাহলে আপনি যদি সাবধান হয়ে যেতেন তাহলে ডায়াবেটিস হতো না। আর আজকে যারা বলছে যে আমার ডায়াবেটিস নাই, কিচ্ছু নাই, সে যদি হোমায়ার টেস্ট করে দেখে যে হোমায়ার রেঞ্জ হচ্ছে 0.5 থেকে 1.5 পর্যন্ত, এইটা স্যার থাকতে বলেন যে এই আপনার 1-এর নিচে, ম্যাডাম বন্ধ করে দেন তো ভুল আসছে, এটা থাকতে বলেন হচ্ছে 1-এর নিচে। যদি আপনি টেস্ট করে দেখেন যে এটা 1-এর উপরে আছে, 1-এর উপরে, তার মানে আপনি রিস্কে আছেন। স্যার থামাই দেন, 1-এর উপরে উঠেছে, তার মানে আপনি রিস্কে আছেন। তো হোমায়ার টেস্টে যদি দেখবেন যে আপনার ওইটা 1-এর নিচে আছে, আপনি মোটামুটি নিরাপদ আছেন। মোটামুটি না, নিরাপদে আছেন। আপনি খাবেন, এক্সারসাইজ করবেন, নিশ্চিন্তে ঘুমাবেন, রাত টেনশন করবেন না, অ্যাজ ইউজুয়াল কেমিক্যাল খাবার খাবেন না, আপনি ঠিক আছেন। আপনার এইটা হলো আপনার এই আই আর ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্সটা এইভাবে হয়। এই টেস্টটার মাধ্যমেই আপনি বুঝতে পারবেন যে আপনার ফিজিক্যালি কন্ডিশনটা কেমন আছে। ফিজিক্যালি কন্ডিশনটা কেমন আছে, আপনি অসুস্থ আছেন না আপনি সুস্থ আছেন, না অসুস্থ হতে যাচ্ছেন, আপনি কয়দিন পরে অসুস্থ হবেন সেটাও আপনি বুঝতে পারবেন এই একটা টেস্টের মাধ্যমে। এখন এখান থেকে মুক্তি পাবেন কিভাবে, একটা বিষয় আছে না? তাই হোমায়ার টেস্ট করে দেখলেন যে আপনার 5, 6, 7, 8, 9, 10, 14, 15, 24 পর্যন্ত গেছে, যেটা থাকার দরকার 1-এর নিচে। তাহলে তার কি অবস্থা? এরকম অবস্থা। এখন এই হোমায়ার টেস্টে আপনার অ্যাকুরেটে নিয়ে আসতে হলে অ্যাট ফার্স্ট আপনার ইনসুলিনকে থামাইতে হবে। ইনসুলিনটা কিভাবে থামবে? যে 3টা কাজে ইনসুলিন আসে, এই 3টা কাজ আমাদেরকে মডিফাই করে ইনসুলিনটা থামাই দিতে হবে। কিভাবে মডিফাই করবেন? আপনি রাত জাগা বন্ধ করবেন, তাহলে ইনসুলিন আসবে না। আপনি টেনশন করা বন্ধ করবেন, তাহলে ইনসুলিন আসবে না। আসবে না মানে কি? আপনার অতিরিক্ত আসবে না। আর এই সুগারি খাবারগুলা যদি আপনি আস্তে আস্তে বন্ধ করেন, আপনার ইনসুলিন আস্তে আস্তে কমে যাবে। কিন্তু যে কোনো খাবার খাইলে ইনসুলিন আসে, কিন্তু ওটা পরিমিত মাত্রায় আসতে হবে। যদি ইনসুলিন না আসে তাহলে আপনার ওই টাইপ 1 ডায়াবেটিস হয়ে যাবে, আপনি ওটা আরেক ভেজাল, ওইদিকে যাবো না। ইনসুলিন যে কোনো খাবার খাইলে আসে, কিন্তু সুগারি খাবার খাইলে খুব দ্রুত আসে। তাহলে সুগারি যে 7 প্রকার শ্রেণীর কথা বলছি, এটাকে আমি আস্তে 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 অ্যাভয়েড করবো। আর ওই রাত জায়গা বাদ দিব, ওই টেনশন করা বাদ দিব, তাহলে তোমার ইনসুলিন কমে আসলো। যখন ইনসুলিন কমে আসবে তখন এই ক্ষেত্রে কিছু বিষয় আছে, আপনাকে অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার খেতে হবে। কি জানেন, আপনার ভিতরে প্রচুর ফ্যাট জমে আছে। আমরা একটা কথা বলি, কানে পানি ঢুকলে আরেকটু পানি দিয়ে পানি বের করতে হয়। এখানে ওই ঘটনাটাই ঘটে। তো ওই ম্যাডাম ফ্যাটের সাথে ফ্যাট মিলন হবে। আচ্ছা ঠিক আছে, তো প্রচুর ফ্যাট খাবেন, ইনসুলিন নাই। কি জন্য ইনসুলিনকে থামাইলাম? ইনসুলিন অতিরিক্ত বডিতে থাকলে জীবনেও বডি ব্রেকডাউন হবে না, মানে ভাঙবে না। বডিকে ভাঙতে হলে ইনসুলিনকে থামাইতে হবে। আর ইনসুলিনের বৈশিষ্ট্যই হচ্ছে গঠন করা, মানে বৃদ্ধি করা, বাড়ানো। কখনো ইনসুলিন মানে ভাঙবে না, কাউকে নামাইতে দিবে না। যার জন্য অতিরিক্ত ইনসুলিনকে বডি থেকে বের করে দিতে হবে। তাহলে কি করতে হবে? ফ্যাট জাতীয় খাবার বেশি খেতে হবে। গুড ফ্যাট হচ্ছে এনসিটি অয়েল, সেকেন্ড কোকোনাট অয়েল, অলিভ অয়েল, ঘি, ডিম, কুসুম সহ মানে সমুদ্রের বা সাগরের তৈলাক্ত মাছ। আর প্রাথমিক পর্যায়ে মাংস আমি খেতে টোটালি নিষেধ করি। মাংসের বিষয়টা আছে, বডি যখন আপনি সুগার দিবেন না, তখন বডি নিজে নিজে মাংস ভেঙে আবার সুগার তৈরি করবে, ওখানে আমি যাচ্ছি না। তাহলে এগুলা এর সাথে খেতে হবে প্রচুর পরিমাণে শাকসবজি, আর তার সাথে পিঙ্ক সল্ট মিশ্রিত পানি খেতেই হবে। তাছাড়া যখন আপনি সুগার বাদ দিবেন, ইনসুলিন আসা থেমে যাবে। ইনসুলিন কিন্তু ওই পানি ধরে রাখে বডিতে, আর পানি ধরে রাখে লবণ, কিংবা লবণ ইনসুলিন, সরি, এখানে একটা ঘটনা আছে, ইনসুলিন লবণ পানির একটা ভিডিও আছে আমার, দেখবেন ওখানে সুন্দর করে বলা আছে। ইনসুলিন যখন থেমে যাবে, পানিটা বের হয়ে যাবে, আর পানির সাথে লবণও বের হয়ে যাবে শরীর থেকে। ইনসুলিন থেমে যাবে, ইনসুলিন পানি লবণ ধরে রাখে, ইনসুলিন থেমে যাবে, লবণ পানি দুটি শরীর থেকে বের হয়ে চলে যাবে। যখন লবণ পানি বের হয়ে যাবে, আপনার মাথা ঘুরবে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে আপনি টাচ করে পড়ে যেতেও পারেন। এই জায়গাটা ম্যাক্সিমাম মানুষের ভুল হয়, এবং তারা বলে যে লাইফস্টাইল মেনে আমার হয়েছে। আচ্ছা, তো এখানে আপনার অবশ্যই পার লিটারে 1 চা চামচ পিঙ্ক সল্ট খেতে হবে। 2 লিটার পানি খেলে 2 চা চামচ পিঙ্ক সল্ট আপনার বডিতে ঢুকবে। 3 লিটার পানি খেলে 3 চা চামচ পিঙ্ক সল্ট আপনার পানিতে ঢুকবে। আর প্রতিদিন একটা করে কচি ডাবের পানি খেতে হবে বিকালবেলা, পটাশিয়াম লেভেলটা ঠিক রাখার জন্য। তখন কি হবে, আপনি কয়েকদিন পরে এইভাবে খেতে খেতে চলবেন, এক সময় দেখবেন 3, 4, 5, 7, 8 দিন, কারো 15 দিন লাগে, তারপর দেখুন আপনার ক্ষুধা হার হয়ে গেছে, আপনার ক্ষুধাই লাগবে না, এতটুকু ক্ষুধা লাগবে না। তখন আপনি কি করবেন? খাওয়া বাদ দিয়ে দিবেন, ফাস্টিংয়ে চলে যাবেন।
যে রোজা রাখতে পারবেন ভোর রাতে শুধু ওই আপনার 2 গ্লাস বা 1 গ্লাস পিঙ্ক সল্ট মিশ্রিত পানি খেয়ে সারাদিন থাকবেন, কিন্তু মনে হবে যে আপনার একের সারাদিন আপনি মানে ফুল পেটে আছেন, আপনার কোনো ক্ষুধাও না, কোনো এনার্জির লস নাই। ওটাই হচ্ছে অরিজিনাল ফ্যাট অ্যাডাপ্টেশন হচ্ছে, তার মানে আপনার ভিতরে চর্বি গলা শুরু হয়ে গেছে। আর যে ড্রাই ফাস্টিং করতে পারবেন এইভাবে রোজা রাখবেন, আর যে ড্রাই ফাস্টিং করতে পারবেন না 17 ঘন্টা ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করবেন, যেটা সন্ধ্যা 6টার সময় খাবেন, পরের দিন 11টার সময় খাবেন। এর মধ্যে ওয়াটার খাবেন, ওই আপনার ভিনেগার পানি, লেবু পানি, আরও বিষয় আছে, হলুদের চা আছে, কোকোনাট আপনার ঘিও খেতে পারবেন এর মধ্যে। এইভাবে আপনি চলছেন, ফাস্টিং করছেন, আপনার ওয়েট লস হয়ে যাচ্ছে, আপনার ওয়েট লস হয়ে যাচ্ছে। এখন আপনি এইরকম 100 কয়েক কেজির কথা বললাম সেদিন, আমার মাঠেই 105 কেজির থেকে এখন 65 না 70 কেজিতে আছে। তো এইরকম একটা বেলুনের মধ্যে এতগুলো পানি আছে, চর্বি আছে, বাতাস আছে, বেলুনের বাতাসটা বের করে দিতে চুপসে যাবে, চামড়াটা কুচকে যাবে না? আমার আপনারও তাই একই ঘটনা ঘটবে। আমার আপনার যারা মোটা আছে, যে ম্যাডাম হাসতেছে, মোটা ছিলেন এখন চিকন হয়ে গেছে, তার মানে কি চামড়া কুচকে গেছে। এখন আপনাকে মাসেল বিল্ডিং করতে হবে। কতদিন পর্যন্ত আপনি এটা করবেন, মানে রোজা রাখবেন বা ফাস্টিং করবেন বা নিজের ওয়েট কমাবেন? যে টার্গেট আপনার আছে, যে টার্গেটটা অ্যাচিভ হয়ে যাবে, তখন আপনি ওই সিস্টেমটা বাদ দিয়ে দিবেন। ওই সিস্টেমটা বাদ দিয়ে দিয়ে এখন আপনার দেখবেন যে আপনার যে প্রবলেমগুলো ছিল বডিতে, এক কথায় যত প্রবলেমই থাকুক সবগুলো চলে যাবে। যখন চলে গেছে তখন আপনি ওই মাসেল ওয়ার্ক করতে থাকবেন। এর মধ্যে হোমায়ার যদি টেস্ট করেন তাহলে দেখবেন আপনার কোষ খালি হয়ে গেছে একেবারে। আপনার যে বাতাস বের হয়ে গেছে, বডি থেকে পানি বের হয়ে গেছে, তাহলে কোষে কি আর আবর্জনা আছে? এর মধ্যে অটোফিজির একটা বিষয় আছে। অটোফিজি নিয়ে আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে ভিডিও আছে, ওটা দেখে নেবেন যে অটোফিজি কীভাবে বডিকে পরিষ্কার করে। তো এখন আপনি কি করেন, মাসেল ওয়ার্ক করতে হবে। এই সময় এসে আপনাকে গুড কার্বোহাইড্রেট খেতে হবে। সাধারণত আমরা গ্রামের মানুষ লাল চালের ভাত বলি, ব্ল্যাক রাইস বলি, এটাই। আর এর সাথে প্রোটিনটা বাড়ায় খেতে হবে, অতিরিক্ত খেতে হবে। মাসেল ওয়ার্ক করার পরে কী খাবার খাবেন আমার ভিডিও আছে, ওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। প্রোটিন খেতে হবে অতিরিক্ত, মানে পার কেজি বডি ওয়েটে 1 থেকে 1.5 গ্রাম বা 2 গ্রাম পর্যন্ত প্রোটিন খাওয়া যায়। তো আপনি মাসেল ওয়ার্ক করবেন, শক্ত ব্যায়াম করবেন, আপনার ওয়েট হবে, মানে ওয়েট নিয়ে এক্সারসাইজ করবেন, আপনার ওয়েট বাড়বে, এটা হেলদি ওয়েট, আপনার মাসেল বাড়বে। এইভাবে যখন আপনি মাসেল করবেন এবং আজীবন আপনি কেমিক্যালযুক্ত প্রসেস ফুড বাদ দিয়ে চলবেন, এক্সারসাইজ করবেন, রাতে ঘুমাবেন, টেনশন করবেন না, ফাস্টিং করবেন 17 ঘন্টা ইন্টারমিডিয়েট ফাস্টিং, সপ্তাহে 2টা করে রোজা রাখতে পারলে, ড্রাই ফাস্টিং করতে পারলে আরও ভালো। এইভাবে আপনি চলবেন, বাস আপনি ভালো থাকবেন, কোনো সমস্যা নেই। এই একটা টেস্ট করে একটা যদি মানতে পারেন, আপনি ইনশাআল্লাহ সুস্থ থাকতে পারবেন। এই ভিডিওটা যদি আপনাদের কারো উপকার মনে করেন যে এই ভিডিওটা আরেকজনের উপকারে লাগবে, তাহলে একটু কষ্ট করে শেয়ার দিয়ে দিন, তাহলে সবার ভাগে আপনিও হবেন। তো আমার কথা একটাই, যার স্বাস্থ্য তার সম্পদ, বি হেলদি অ্যান্ড কিপ হেলদি। আসসালামু আলাইকুম।